যে মানুষগুলো নিজেদের কাজ এবং পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকেন তারা কখনো অন্যের খুঁত ধরার সময় পান না। তারা যতটুকু সময় পান তাদের স্কিল বাড়াতে ব্যস্ত থাকেন, কারণ অন্যের খুঁত ধরার তাদের সময় নেই। সেই মানুষগুলোই অন্যের যোগ্যতা বা কাজ নিয়ে প্রশ্ন তোলে, যার নিজের কোনো স্কিল নেই, নিজের কোনো যোগ্যতাও নেই। তারা চেষ্টা করে যতটুকু সময় পাওয়া যায় অবসর টাইমে নিজেকে একটু বিচার বিশ্লেষণ করতে আর নিজের ভিতরে কি স্কিল আছে সেটা খুঁজে বের করতে। এতে করে নিজেও সুখী থাকা যায় আর অনেক বেশি স্কিল ডেভেলপ করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। শুক্রবারে এই রান্নাগুলো করার প্ল্যান ছিল। আজকে কয়েকদিন যাবৎ শরীরটা কেমন যেন ভালো লাগে না, কোনো কিছুই করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে এমনটা হয়, ইচ্ছে করে রান্না থেকে একটু বিরতি নিই। আমাদের গৃহিণীদের আসলে বিরতি বলতে কিছুই নেই। সপ্তাহে একদিন একটু স্পেশাল খাওয়া দাওয়ার আয়োজন না হলে, বিশেষ করে আমার ছেলে মেয়ে চেহারাটা মলিন হয়ে থাকে। তাদের কথা চিন্তা করে, যেহেতু তাদের প্রতিদিনই স্কুল কোচিং থাকে, তাই আজকে ভাবলাম তাদের যেহেতু স্কুল ছুটি আছে তাহলে রান্নাগুলো আজকেই করি। সেই চিন্তা ভাবনা থেকে আজকে কিছু ভিন্ন ধরনের আয়োজন করলাম। তো আজকে কি করলাম আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করব, আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো এখানে গরুর মাংসের কালো ভুনা করব। এর জন্য হাঁস চর্বি মাংস মিলিয়ে 2 কেজি মাংস নিয়েছি। কালা ভুনার জন্য হাড় চর্বির চেয়ে মাংসের পরিমাণ বেশি থাকলে ভালো হয়। এখানে আমি রাঁধুনি কালো ভুনা মাংসের প্যাকেট মশলা নিয়েছি, যেহেতু 2 কেজি মাংস তার জন্য পুরো প্যাকেটের মশলাটাই দিয়েছি। একটু মোটা মোটা করে কেটে পেঁয়াজ দিয়েছি 1 কাপ। সেই সাথে দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, স্টার অ্যানেন্স বা তারামরি। এটা আবার অনেকেই চিনেন না, যে কোনো মুদি দোকানে গেলেই পাবেন। সেই সাথে পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ দিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ করে দিয়েছি। মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়ে মশলা মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। কালো ভুনাতে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার আসবে। আমি এখানে 1/2 কাপ সরিষার তেল দিয়েছি, যেহেতু কিছুটা চর্বি আছে। কালো ভুনায় সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটা মেখে নিয়েছি। এখন যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নেব। তারপর চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না মাংস থেকে পানি বের হয় সেই পর্যন্ত রান্না করব। পানি উঠতে বেশ সময় লাগবে। এই রান্নাটা একটু ধৈর্য সহকারে রান্না করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। এটা রান্না করতে হলে সময় নিয়েই করতে হবে। মেয়ে যেহেতু গরুর মাংস খায় না, এই জন্য মেয়ের জন্য একটু মুরগি দিয়ে রোস্ট রান্না করে নিচ্ছি। আজকে আর রেসিপি শেয়ার করব না, অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তারপরেও কেউ যদি এই রান্না দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু পানি বের হয়েছে। এই পর্যায়ে আধা মগ পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। মশলা এবং সরিষার তেলের এত সুন্দর ফ্লেভার বের হয়েছে, আর কালারটাও কিন্তু দেখেন অনেক সুন্দর এসেছে। এখন আর কোনো কাজ নেই, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে কম রেখে মাংস সিদ্ধ করে নেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। এইদিকে দেখেন রোস্ট হয়ে গিয়েছে। এখন বাকি মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রোস্টের কালারটাও সুন্দর এসেছে এবং টেস্ট অনেক ভালো হয়েছে। আজকের মেনুতে সবজি রেখেছি। এই টাইপের খাওয়া দাওয়ার সাথে একটু সবজি না হলে ভালো লাগে না। যেহেতু গরুর মাংসের কালা ভুনা একটু শুকনো শুকনো হয়, এই জন্য একটা লাইট সবজি রান্না করে নিয়েছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে আধা ঘন্টা। মাংসটা এই অবস্থায়, এই চেয়ে যদি এখানেই সিদ্ধ করে ফেলি, এটা কিন্তু আরও কিছু সময় ধরে ঢাকনা ছাড়া জল শুকিয়ে নিতে হবে, তখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এইদিকে দেখেন সবজি রান্নাটাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে গোলমরিচ গুঁড়া দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আজকে আর সবজি রান্নাটাও শেয়ার করব না, অন্য একদিন অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দিব। আজকে সবজি রান্নাটা মাংস ডিম ছাড়াই লাইট একটা সবজি রান্না করে নিয়েছি। এদিকে দেখেন গরু মাংসের ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। যেই ঝোলটা আছে আর একটু টেনে নিতে হবে। এখন পাশের চুলায় মাংস বসিয়ে এই চুলায় পোলাও বসিয়ে দিব। আপনারা সবসময় দেখেন আমি পাতিলগুলো এদিক সেদিক করি, এটা আসলে ভিডিও করার সুবিধার্থেই করে থাকি। পোলাও রান্না করার জন্য পেঁয়াজ কুচি, এলাচ, দারুচিনি, তেজপাতা, পরিমাণ মতো তেল, আদা রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়েছি। এখন মশলাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আজকে একটু ভিন্ন রকম করে পোলাওটা রান্না করব। এখন পোলাও চালটা ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিব। পোলাও চালটা আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, এতে করে পোলাও রান্না করলে বেশ ঝরঝরে হয়।
এখন বেশ কিছুক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নিব। এই পর্যায়ে পোলাও চাল যত ভাজবেন তাহলে পোলাও ঝরঝরে হবে। আসলে যে কোনো কাজ সময় এবং ধৈর্য নিয়ে করলে সেটার রেজাল্টও ভালো হয়। অনেকে আছেন রান্নার পিছনে এত সময় দিতে চান না, তারা চাইলে অন্ততপক্ষে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে পারেন। এতে করে লাটকা খিচুড়ি হওয়ার সম্ভাবনা থাকে না, না ভাজলে লাটকা লাটকা একটা ভাব চলে আসবে পোলাওতে। আমি যেহেতু 3 পটের পোলাও করছি, প্রতি পট হিসেব করে আমি লবণটা দিয়েছি। প্রতি পট হিসেব করে দিলে আর টেস্ট করার প্রয়োজন হয় না। এখানে 3 পট পোলাও চালের জন্য 1.5 লিটার পানি লেগেছে। পানিটা কিন্তু ফুটানো গরম পানি ছিল। এখন গোটা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে রেখে রান্নাটা করে নিচ্ছি। পোলাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখানে আমার কিছু ফ্রোজেন সবজি ছিল, গাজর, মটর, পেঁয়াজকলি, এগুলো আমি অফিস কিনে বাটারের মধ্যে হালকা ভেজে নিয়েছি। এতে করে অন্যরকম একটা টেস্ট হয় পোলাওর মধ্যে। এখন ভালো করে নেড়েচেড়ে পোলাওর সাথে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে গোলাপ জল, কেওড়ার জল, সামান্য পরিমাণ ফুড কালার, হাফ কাপ পানির সাথে মিশিয়ে পোলাওর ভিতরে দিয়েছি। এখন ভালো একটা টেস্ট আসার জন্য এ পর্যায়ে চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। আমার এই পোলাও রান্নার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে যারা ঝরঝরে পোলাও রান্না করতে পারেন না তারাও কিন্তু ঝরঝরে পোলাও রান্না করে নিতে পারবেন। দেখেন এইদিকে কালা ভুনার ঝোল কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আমি কিন্তু একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম। এখন কালা ভুনার যে ছোট প্যাকেটের মশলাটা ছিল পুরো মশলাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব। এইদিকে আমার পোলাও হয়ে গিয়েছে। এখন গোলাপ জলের যে মিশ্রণটা দিয়েছিলাম এই পর্যায়ে একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। কি যে একটা স্মেল বের হয়েছে আর এত পরিমাণ ঝরঝরে হয়েছে আপনি চিনতেই করতে পারবেন না। আসলে পোলাও যদি ঝরঝরে না হয় সেই পোলাও খেতে একটু ভালো লাগে না। আর সব কিছু মিলিয়ে পোলাওটা দেখতে খুব কালারফুল হয়েছে। কালাভুনার মেইন স্টেপ হচ্ছে এখন এই পর্যায়ে কালাভুনাতে বাগার দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়েছি। কালাভুনার যদি আসল টেস্ট পেতে চান পুরো রান্না সরিষার তেলের মধ্যে করে নিতে হবে। এই পর্যায়ে পেঁয়াজ রসুনের কুচি দিয়েছি। কিছুক্ষণ ভেজে বেশ কয়েকটা শুকনো মরিচ ভেজে নিতে হবে। যেইভাবে আমরা ডালে বাগার দিই ঠিক সেইভাবে অনবরত নেড়ে পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তার কালার কিন্তু এসে পড়েছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে রান্না করে রাখা মাংস। এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আমি আমার স্বাদ অনুযায়ী 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি। এটা আসলে অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও হবে। বেশ কিছুক্ষণ রান্না করতে করতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে, ভুনা ভুনা হয়ে যাবে, আপনার কাছে মনে হবে কালা ভুনাটা হয়ে গিয়েছে, ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজের খোসা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট পেঁয়াজ কাঁচে কাঁচে ভাব থাকতেই নামিয়ে নিতে হবে। এরই মধ্যে টেবিলে খাওয়া দিয়ে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে যারা পছন্দ করেন আশা রাখছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি কোনো অংশে ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এইদিকে আমি যখন খাওয়াটা প্লেটে দিতে যাব ঠিক সেই মুহূর্তে আমার বাহিনীরা বলে উঠলো তারা আগেই খেয়ে নিয়েছে। এই টাইপের খাওয়া দাওয়া হলে আর বলা লাগে না, তারা নিজেরাই নিয়ে খেয়ে ফেলে। আমার ছেলে মেয়ে আবার এই টাইপের খাওয়া দাওয়া খুব পছন্দ করে। অনেকে বলেন প্রতি সপ্তাহে এগুলো খাওয়ার দরকার কি, এই বয়সের ছেলে মেয়েরা খাবে না তো বলেন তো আমরা খাবো? বিশেষ করে আমি তো বয়স বাড়ার সাথে সাথে অনেক ধরনের খাওয়া অ্যাভয়েড করে চলি। দেখেন খাবারগুলো খুবই লোভনীয় হয়েছে, প্রতিটা রান্নাই পারফেক্ট হয়েছে। আজকে প্রতিটা মেনু আপনাদের ভাইয়ার খুব পছন্দ হয়েছে। তো যে কথা বলতে চেয়েছিলাম, নিজের শরীর ফিট রাখতে হলে, নিজেকে ভালো রাখতে হলে অনেক খাওয়াই বাদ দিয়ে দিতে হবে। অলরেডি বাদ দিয়েও দিছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সপ্তাহে একদিন না হলেও মাসে একদিন আমরা তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয় না, যার জন্য আমি বাসায় তাদের পছন্দের খাবারগুলো তৈরি করে দিই। তারা যখন যা আমার কাছে আবদার করে আমি মা হিসেবে কখনো অনীহা দেখাই না। আর তারাও আমার কাছে আহামরি কোনো কিছু আবদার করে না, যা সাধ্যের ভিতরে থাকে তার মধ্যেই সন্তুষ্ট থাকে। এখন অনেকে বলবেন ছেলে মেয়েদেরকে এত চাহিদা দেওয়া ভালো না, অভাব শেখানোর দরকার আছে। আমি সেই জায়গা থেকে বলতে চাই, আমি মনে করি যে সন্তানরা মা বাবার কাছে সব দিক দিয়ে পরিপূরক তাদের আর কোনো জীবনে আফসোস থাকে না। এই দিকে আমার মেয়ে রেডি হচ্ছে, তার স্কুলে ফুটবল খেলার কোর্স আছে। আপনাদের ভাইয়া খেয়ে তাকে নিয়ে স্কুলে দিয়ে আসবে। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।